বাবার সাথে কথা বলতে বলতে আমার না সারা শরীর ভার হয়ে যায়। এর মধ্যে এরকম করে টোকা দিয়ে বললাম, বাবা পেছনে থাকো। নমস্কার আমার সকল দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। আজকে দুটো ঘটনা আছে, আর দুটো ঘটনাই কিন্তু মারাত্মক ভয়ের। ইদানিং আমাদের ঘটনাগুলো আসছেও কিন্তু বেশ লোমহর্ষক। তাহলে চলো বেশি কথা বাড়বো না, সোজা যাবো ঘটনায়। প্রত্যেক দিনের মতো সকলকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। আজকে আমাদের ঘটনা আছে বনহুগলি থেকে। বনহুগলি গভর্নমেন্ট কলোনি থেকে আমাদের প্রদীপ সরকার দাদা ভাই একটি ঘটনা পাঠান। ঘটনাটা বেশ লোমহর্ষক। ওখানে আমার বাবা, আমি, আমার বৃদ্ধা মা, আমরা তিনজনে থাকি। আমি এখনো পর্যন্ত বিয়ে করিনি, আমার 42 বছর বয়স। আমার জীবনে এরকম একটা অভিজ্ঞতা হবে আমি স্বপ্নেও কোনোদিন ধারণা করতে পারিনি যে আমার জীবনে এরকম হবে। কারণ সত্যি কথা বলতে আমি না আস্তিক না আমি নাস্তিক। আমি সত্যি কথা বলতে কিছুই মানি না, ভগবানও মানি না যে ভগবান আছে, আবার মানি বিশ্বাসও করি না যে ওনারা নেই। সেরকম এই ভূত প্রেত আত্মা জিন এত কিছু এইসবের মানে বাবু আমি বুঝি না যে ভূত প্রেত আত্মা বলে কোনো কিছু হয়। তবে আমার জীবনে যে জিনিসটা ঘটে যায় তারপরে আমাকে বিশ্বাস করতে বাধ্য করে সেই সিচুয়েশন যে না, আত্মার উপস্থিতি আছে। এমন একটা জিনিস আমার জীবনে ঘটে যায় যেই জিনিসটা আজকে সবার সাথে আমি শেয়ার করব। ঘটনাটা সবাইকে বলবো মনোযোগ সহকারে ঘটনাটা শোনো। দ্বিতীয় ঘটনাটাও দারুণ একটা ঘটনা, আগে থেকে বলবো না, ঘটনাটা শোনো। তো চলো আমাদের প্রদীপ সরকার দাদা ভাইয়ের ঠিক কি ঘটেছিল জীবনে সেটা আজকে শুনবো। আমাদের দাদা ভাই বলেন, আমি যখন বনহুগলিতে থাকতাম গভর্নমেন্ট কলোনিতে, ওখানে আমরা একটা ফ্ল্যাট নিই, 2 BHK একটা ফ্ল্যাট। তো সেই ফ্ল্যাটটা আমাদের সত্যি কথা বলতে আমার বাবা আমার মা সবার পছন্দ হয়। ফ্ল্যাটটা আমারও খুব একটা যে পছন্দ ছিল না তা না, পছন্দ ছিল। কিন্তু আমি বলছিলাম যে একটা ফ্ল্যাট না কিনে যদি একটা বাড়ি কেনা যেত তাহলে মনে হয় অনেক বেটার হতো। তা আমার বাবা বলে, দেখ সারাটা জীবন তো সার্ভিস করেছি, এই দিক ওই দিক সারা বিশ্বে ঘুরে বেরিয়েছি। আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস চাকরি করতেন, ওনার কাজটাই ছিল এক জায়গায় না, নানা দেশে নানা প্রান্তে ঘুরে ঘুরে ওনার কাজটা ছিল। আমার বাবা বললেন যে একটা ফ্ল্যাট নিয়ে না, এখন তো সবাই দেখছি ফ্ল্যাটে বাস করছে, আর ফ্ল্যাটে তো কারোর কেউ ঝামেলায় আসে না, অশান্তিতে যেতেও হবে না, তো থাক না, বাড়িতে তো অনেক জায়গায় থেকেছি। বাবার কথা মতো একটা 2 BHK ফ্ল্যাট নিয়ে নিলাম। খুব ভালো। নেবার পর বাড়িতে আমরা গৃহপ্রবেশ করিনি, ঢুকে যাই। কারণ যার বাড়ি ছিল সেই বাড়ির যে মালিক উনি বললেন, আমাদের বাড়িটা পুজো দেওয়ার পরে আমরা মাত্র 7 দিন ছিলাম, মানে 1 সপ্তাহ। তারপর থেকেই বাড়িতে আমরা থাকি না, কারণ ওনার মেয়ে থাকে, ওনার মেয়ে ব্যাঙ্গালোরে থাকেন, ওনারা মেয়ের কাছে চলে যান। তো ওনাদের কথা মতো আমরা পুজোটা করিনি। আমার বাবা বলল, ও পুজো করতে হবে না, ওনারা তো পুজো করেছে, আর একটা বাড়িতে কতবার পুজো করতে হয়, যেই বাড়ি শুভ সেই বাড়ি পুজো না করলেও শুভ হবে সবকিছু, আর যেই বাড়ি কোনো খারাপ কিছু আয়স্ত হবে সেই বাড়ি খারাপই হবে। তো যাকগে, কিন্তু আমার মায়ের একটু কোথাও গিয়ে যেন পুজো করার মন ছিল। মাকে আশ্বাস দিলাম, মা সামনে কোনো একটা ভালো দিন দেখে ওই বাড়িতে গৃহপ্রবেশ করে নেবো, আগে তো বাড়িতে চলে যাই, তাহলে পরে একটা নারায়ণ পুজো করে নেবো পরে। তো ঠিক আছে, কথা মতো কাজ, আমরা চলে গেলাম। ফ্ল্যাটটা বেশ সুন্দর, বেশ রং করা সুন্দর, আর পরিপাটি করে ফ্ল্যাটটা সাজানো। আমরা যত মানে আসবাবপত্র ছিল, খাট আলমারি সোফা টিভি ফ্রিজ এই সবগুলোই নিয়ে যাই। আর বাড়িতে মোটামুটি ওনাদের একটা সোফা, ওনাদের একটা মিট কেস, একটা ছোট আলমারি, এরকম জিনিস ঘরে কিছু রাখা ছিল, ওনারা সেগুলো সহকারে আমাদেরকে দিয়ে দেয়। প্রথম দিন সেই ফ্ল্যাটে গেলাম, বাবার পায়ে লাগলো হাঁটুতে। কি করে না, একদম যে যখন আমরা গৃহপ্রবেশ করলাম ঘরে ঢুকলাম, তো ওনাদেরই
ঠিক যে দরজাটা রয়েছে ফ্ল্যাটের, খুললে পারেই ঢুকেই একদম বাঁ সাইডে একটা ছোট ক্যাবিনেট মতো করা ছিল কাঠের। ওখানে বাবার বুঝতে পারলাম না কিছু কারণে পায়ে লাগে। তো বাবা বলল আমার পাটা প্রচন্ড লাগলো, ব্যথা করছে। তো আমি বললাম বয়স হয়েছে, একটু দেখে তো চলাফেরা করবে। আমার বাবা বলল দূর, আগে কি আমি ফ্ল্যাটে এসছি নাকি, তুই তোর মাই তো দেখে গেছিস, কোথায় কি আছে না আছে এখন বুঝে নেবো। যাক গেল। ফ্ল্যাটে আমরা বাস করতে শুরু করলাম। প্রায় 1 মাস 15 দিন পর আমার মা একটা ভালো দিন দেখে ওখানে একজন ব্রাহ্মণের সাথে কথা বলে, ওই ফ্ল্যাটেই ব্রাহ্মণটি আসতেন। আমাদের যে ফ্ল্যাটটা ছিল তার নিচে একটা মন্দির ছিল গণেশ বাবাজির, ওই বাবাজির মন্দিরে পুজো দিতে আসতেন। তো ওনার সাথেই মায়ের কথা হয়। তো তিনি বলেন, সেই পুরোহিত মশাই বললেন যে ভালো একটা সামনে দিন আছে, সেদিন পুজো করেন। তো বাড়িতে আমরা সেদিন একটা ছোটখাটো করে নারায়ণ পুজো করলাম। আমাদের আত্মীয় স্বজন সেরকম ওখানে নেই, আর বাইরে কাউকে বলিও না। আমরা ওই ঘরের 3 জনই আমাদের মতো পুজো করি। যাক গেল। তারপর ঘটনাটা ঘটলো, যেদিনকে পুজোটা করি সেদিন সন্ধ্যাবেলা আমার মাকে বললাম, মা বাইরে তো বৃষ্টি হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি আমার জন্য একটু গরম গরম পেঁয়াজি ভাজো, আর মুড়ি তো ঘরে রাখা আছে, মুড়ি দিয়ে পেঁয়াজি দিয়ে গরম গরম খাবো। আমার বাবা বলল যে হ্যাঁ, অনেকদিন তোর মা পেঁয়াজি করে না, একটু পেঁয়াজি ভাজো তো। আর সত্যি কথা বলতে ফ্ল্যাটটার পরিবেশটা ভালো, কোনো রকম কোনো শব্দ ঝামেলা এসব জিনিসগুলো নেই, খুব ভালো পরিবেশ। আর আমাদের যে ফ্ল্যাটের যে রুমটা ছিল সেটা ছিল 3 তলায়, তো আমাদের সেরকম কোনো অসুবিধা হতো না ওঠা নামায়। গেল সন্ধ্যাবেলা, খুব ভালো মনে আছে মা পেঁয়াজি ভাজতে গেছে, আমি বাবার সাথে বসে সোফায় ডাইনিং প্লেসে আমাদের টিভি লাগানো রয়েছে, ওখানে আমরা টিভি দেখছি। হঠাৎ করে পুজোটা হয় আমাদের যে একদম ফ্ল্যাটের যে দরজাটা রয়েছে, দরজা খুলেই ওই যে ক্যাবিনেটটা প্রথমে বললাম বাবার প্রথম দিন পায়ে লাগে, ওই ক্যাবিনেটটা সংলগ্ন ওখানে একটা আসন পেতে পুজো করা হয়। তো হঠাৎ করে ঠাকুরের বাসনের শব্দ হলো। আমার মা আমাকে বলল যে একটু দেখ তো প্রদীপ, কি আওয়াজ হলো ঠাকুরের ওখানে। আমি তখন মাকে বললাম দেখছি দাঁড়াও বলে, আমি যখন ওই ঠাকুর পুজোর সেই জায়গায় আসি, আমি তখন ওখানে দেখলাম যে ঠাকুরের যে প্রদীপ, একটা পুজো হলে না একটা প্রদীপ সন্ধ্যাবেলা জ্বালায়, সকাল থেকেই জ্বলছে পুজোর সময় থেকে। প্রদীপটা দেখলাম উল্টে পড়ে আছে, তেলটা ওই মেঝেতে পুরো ছিটিয়ে পড়ে আছে। তো মাকে বললাম, মা ওই যে প্রদীপটা জ্বলছিল না, প্রদীপটা পড়ে গেছে, যেন তেল তেল হয়ে গেল পুরো ঘরটা। তো মা সাথে সাথে রান্নাঘর থেকে ছুটে এলো। মা বললো কি করে পড়লো? এ বাবা, পুরো ঘরটা তেল তেল হয়ে গেল, আর প্রদীপটা তো পড়ে যাওয়া ভালো না রে বাবু, এই সন্ধ্যাবেলা প্রদীপটা পড়ে নিভে গেল। তো মা আবার তেলগুলো হাত দিয়ে তুলে ওই প্রদীপে দিয়ে আবার সেই সলতেটাকে ধরিয়ে দেয়, প্রদীপটা ওখানে আবার আগের মতো জ্বলছে। আমি চলে গেলাম বাবার পাশে টিভি দেখতে, মা চলে গেল পেঁয়াজি ভাজতে। বৃষ্টিটা দেখছি জোরে আসছে, প্রচন্ড বজ্রঘাত পড়ছে, বাইরে খুব শব্দ হচ্ছে। মা চিৎকার পেরে রান্নাঘর থেকে বলল টিভিটা বন্ধ করে দে, কারণ বিদ্যুৎ পড়ছে তো, কখন টিভিটা জ্বলে যাবে। তো বন্ধ করে বসে আছি, সাথে সাথে হলো পাওয়ার কাট গেল। এইবার আমি আর বাবা সোফাতে বসে দুজনে কথা বলছি, আর পুরোটাই অন্ধকার, শুধু মায়ের যেখানে রান্না করছে মা সেইখানে একটা শুধু মোম জ্বলছে। তো মা বলল আসছি দাঁড়া, একটু বস, তোরা একটু লাইট জ্বালাসনি কেন? তা আমি মাকে বললাম অত লাইট জ্বালাতে হবে না, ঠান্ডা ঠান্ডা আছে, ঠিক আছে, তুমি ওই মোমটা নিয়ে একদম পেঁয়াজি মুড়ি নিয়ে এসো। এই কথা বলতে বলতে হট করে লক্ষ্য করলাম বাবার সাথে কথা বলছি সোফায় বসে, বাবা আমার দিকে মুখ, আমি বাবার দিকে মুখ। হঠাৎ করে যেইখানটা পুজো হয়েছে ঠিক ওখানে দেখলাম কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। খুব লোমহর্ষক একটা ঘটনা, আর লোমহর্ষক একটা মুভমেন্ট, ওইটা কি বলবো, কেউ দাঁড়িয়ে রয়েছে, সে আমাকে আর বাবাকে লক্ষ্য করছে,
সে আমাকে বাবাকে লক্ষ্য করছে, আর ওইখানে দাঁড়ালে যেরকম জায়গায় দাঁড়িয়ে আছে না, ওখান থেকে আমার ও মাকেও দেখতে পারবে, আবার ওখান থেকে দাঁড়িয়ে আমাকে বাবাকেও দেখতে পারবে, ওখান থেকে দাঁড়িয়ে ঠাকুরের যে পুজো হয়েছে ওই স্থানও দেখতে পারবে। একদম মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, 3 দিকে দেখা যাবে। তো আমি যেহেতু বাবার সাথে কথা বলছি, বাবা তো তাকে দেখতে পারবে না, বাবার পেছন সাইড, আর আমি তো বাবার দিকে চেয়ে রয়েছি। তো আমি কিন্তু লক্ষ্য করছি কেউ একজন দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে, আর সেও কিন্তু কালো। তার চোখগুলো না যেরকম অন্ধকারে শিয়াল বিড়ালের দেখবে জঙ্গলে গেলে বা কোনো ঝোপঝাড় থেকে তাকিয়ে থাকে, যেরকম একটা নীলচে নীলচে লাইটের মতো জ্বলে, ঠিক ওরকমই, লাল না কিন্তু নীলচে নীলচেই চোখটা না জ্বলছে। আমি বাবার সাথে কথা বলতে বলতে আমার না সারা শরীর ভার হয়ে যায়। কি কথা বলছিলাম কি কথায় চলে যাই, কারণ আমার মাইন্ডটা পুরো ওই দিকে। তো আমি ভাবছি, প্রথমে ভেবেছিলাম মা দাঁড়িয়ে আছে ওখানে, হয়তো প্রদীপটা জ্বলছে, হয়তো দেখছে বা কিছু। আস্তে আস্তে যত আমি কথা বলতে বলতে বারবার ওইদিকে চোখ যাচ্ছে, দেখি চোখটা জ্বলছে, আর মা তো ওরকম ভাবে দাঁড়িয়ে থাকবে না। তখন বাবা আমাকে বলছে, এই প্রদীপ তুই কি বলছিস, কি কথা বলছিলিস, কি কথায় চলে গেলি, হ্যাঁ একটা লাইন থেকে আর একটা লাইনে চলে যাচ্ছিস, কি বলছিলিস। তা আমি তখন বাবাকে পায়ের মধ্যে এরম করে টোকা দিয়ে বললাম চুপ। বাবা তখন আমাকে বলছে, কি হয়েছে, অন্ধকার তো, কেউ কাউকে দেখতে পাচ্ছি না তো। তো বাবাকে যে আমি ইশারা করছি, তখন ভাবছি বাবা আমাকে দেখতেও তো পাচ্ছে না, ঘর তো পুরো অন্ধকার, একটা মিটমিটে হালকা, মানে একদম হালকা আলো, ওই যে মোমটা। তো যাই হোক, ওই মানে ওই মুহূর্তটা আমি কোনোদিন ভুলবো না। এবার আমি বাবাকে সাথে সাথে না কানে কানে বললাম, বাবা পেছনে দেখো তোমার কি আছে। বাবা না বলছে, দেখি, এরকম করে বাবা মাথাটা ঘোরায়, মাথা ঘুরিয়ে বাবা বলছে, হ্যাঁ ওটা কে, তোর মা দাঁড়িয়ে আছে না। আমি বললাম, ওটা মা দাঁড়িয়ে রয়েছে, চোখটা কিরকম জ্বলছে, আর মা ওখানে ওরকম হতভম্বের মতো দাঁড়িয়ে থাকবে কেন। বাবা আমাকে বললো খারাপ। আবার বাবা ঘুরে দেখলো, বাবা বলছে, না তো, তোর মা যদি ওখানে থাকে রান্নাঘরে, তো কড়াইয়ের আওয়াজ হচ্ছে, কড়াই নাড়ছে, পেঁয়াজি ভাজতে গেলে হাতার তো একটা শব্দ হয়। তো বাবা তখন বলছে, ওটা কে রে, ফ্ল্যাটের কি তুই দরজার গেট ফেট বন্ধ করিস নি নাকি, খুলে রেখে দিয়েছিস নাকি। আমি তখন বাবাকে বললাম, ধুর, আমরা মানে নিজেরা এরকম ফিস ফিস করে কথা বলছি। এইবার আমার মা দেখছি আলো একটা আসছে, একটা হঠাৎ রান্নাঘরের কাছ থেকে আলো আসছে, বুঝলাম আমার মা আসছে, এবার দেখা যাবে কে দাঁড়িয়ে আছে। বিশ্বাস করবে না, ওই সময় আমার মা যখন দেখবে, যখন আমি বলে দিচ্ছি, যখন পাওয়ার কাট হয়, তখন চারপাশে যখন অন্ধকার থাকে, তখন যেই আলোর উৎসটা তুমি হাতে করে নিয়ে আসবে, তখন তোমার চোখের কাছে ধাঁধা লাগে, বেশি দূরত্ব কিন্তু দেখা যায় না, যতটা আলোটা পড়ে অতটাই চোখের কাছে একটা ধাঁধা থাকে। তো আমার মাও হয়তো বুঝতে পারিনি, আমার মা দেখছি আলোটা নিয়ে আসছে, মায়ের মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছি, এক হাতে মোম, এক হাতে রয়েছে মুড়ির সাথে পেঁয়াজি নেওয়া, মা আসছে। হঠাৎ করে কি বলবো, যেই ওই কে দাঁড়িয়েছিল ওখানটা এলো, আমার মা না হঠাৎ করে দেখলাম পড়ে গেল, মোমটা ছিটকে পড়লো, নিভে গেল, আর মা পড়ে গিয়ে বলছে, ওরে বাবা রে, আমাকে কে ফেলে দিল রে, ধাক্কা মেরে কে ফেলে দিল, আমার গেল, পা গেল। সাথে সাথে আমি ছুটে যাই অন্ধকারের মধ্যে, কারণ মা যেখানে পড়েছে তখনও ওখানে মোমটা নিভে যাওয়ার পরেও মোমের একটা আলোর রেস তখনও মিটমিট করে জ্বলছে, মোমটা উল্টে পড়ে আছে। সাথে আমার বাবা কি করবে, বাবার কাছে লাইট ম্যাচ ছিল, বাবা ওই সামনে সোফায় রেখেছিল, বাবা লাইট ম্যাচটাকে কোনো রকমে ধরিয়ে নেয়, ধরিয়ে বাবা বলছে কি মোমটা দে তো। মানে সে একটা বিচ্ছিরি ব্যাপার, ওই একটা মানে কি যে গেছে সন্ধ্যা, জীবনেও বলবো না। তারপর মোমটা দিতে বাবা মোমটা ধরায়, বেশ কারেন্টটা গেছে, কারণ বাইরে তখন মুষলধারে বৃষ্টি, আর সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে, কোথাও বাজ পড়ছে, ঘন ঘন বাজ পড়ছে। এইরকম সময় দেখলাম পুরো মেঝেতে পেঁয়াজি মুড়ি সব ছিটিয়ে পড়ে আছে, ঠাকুরের ওখানে পর্যন্ত মুড়ি চলে গেছে। মুড়ি তো হালকা জিনিস, আর মা তো হঠাৎ পড়ে যায়। তো মাকে তুললাম, তুলে সোফায় নিয়ে এসে বসালাম। বাবা মাকে জিজ্ঞাসা করলো,
হঠাৎ কি হলো, তোমার হাত থেকে বাটিটা পড়ে গেল? মা বলল, জানো আমি তো হেঁটে হেঁটে আসছিলাম তোমাদের কাছে, আমাকে না কে যেন একটা হাতের মানে বুকের সাইডে খুব জোরে না মনে হলো ধাক্কা মারলো। আমি না তাল সামলাতে পারলাম না। কি হলো বলো তো, আমি কি দেয়ালের সাথে ধাক্কা খেয়েছি? আমি বললাম, দেয়াল? তুমি যেখান থেকে আসছো অনেক দূরে দেয়াল, তুমি ধাক্কা খাবে কি করে? তখন বাবা আর আমি পুরো বিষয়টা কিন্তু বুঝে যাই যে ওই ফ্ল্যাটে কোনো একটা এমন অতৃপ্ত আত্মা আছে যে আমাদেরকে হার্ম করবে। সত্যি কথা বলতে সে ক্ষতি করবে, নালে আমার মাকে সে ফেলে দিল। ওখানে আমরা দাঁড়িয়ে বসেছিলাম যখন, তখন দেখেছি ওখানে কেউ একজন দাঁড়িয়ে ছিল কালো মতো, যার চোখ জ্বলছিল। মাকে বাবা আমি কোনো কথা জানালাম না, মা যাতে ভয় না পায়, তাহলে আরো শরীর খারাপ হবে। যাই হোক, প্রায় রাত 10টার দিকে কারেন্ট এলো। মোটামুটি ধরে নাও 3.5 ঘন্টার ওপর পাওয়ার কাট ছিল, পুরো অন্ধকার। আসতে আমি বাবা পরিষ্কার করতে গেল, আমি বাবাকে বললাম তুমি মায়ের কাছে বসো। আমি সব পরিষ্কার করলাম, সারা শরীর কাটা দিচ্ছে, সারা শরীর ভার হয়ে আসছে, বুঝতে পারছি না কি করব। সত্যি কথা বলতে একটা বাড়ি সবে 1.5 মাস হয়েছে ঢুকেছি ফ্ল্যাটে, তার মধ্যে যদি এরকম ভূতের একটা বাস, যেটা আমি বিশ্বাসও কোনোদিন করি না, তাও আমি সেই জিনিসটাকে তুড়ি মেরে সেই দিনের মতো উড়িয়ে দিই। ঠিক পরের দিন বিকেলবেলা আমার বাবা আর মা গেল হচ্ছে আমার এক পিসির মেয়ের বাড়ি। পিসির মেয়ের বাড়ি গেল কারণ পিসির যে ছেলে আছে তার জন্মদিন ছিল। আমার আবার কোনো জায়গায় যাওয়াটা ভালো লাগে না অত। মাকে বাবাকে একটা গাড়ি করে দিলাম, মা বাবা গেল। আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটাই দূরত্ব। মা বাবাকে বললাম আজকে এসো না, ওদের বাড়িতে থেকে যাও, পিসির বাড়িতে। তো আমার মা বলল যে না না থাকবো না, যতই রাত হোক চলে আসবো, তুই কি একা একা থাকবি? তা আমি বললাম ঠিক আছে চেষ্টা করো, যদি আসতে পারো এসো, নাহলে থেকে যাও পিসির বাড়িতে। কেন পিসির মেয়ের যেহেতু ছেলের জন্মদিন, এখন নিজেদের মধ্যে গেলে বিকেলবেলা এমনি যাচ্ছে, তার মধ্যে অনেকটা দূরত্ব, কতক্ষণ আর থাকবে। যাই হোক, মা রাতে ফোন করে বলল, প্রদীপ ফ্রিজে দেখ ইলিশ মাছ করা রয়েছে, আর তুই একটু গরম ভাত করে নে, ওই দিয়ে রাতটুকুনি খেয়ে নে, সকালবেলা তো আমরা চলে যাব। ওই ধর যেতে যেতে 10টা 11টা, ওরা তো ছাড়ছে না, সকালবেলাও হয়তো জল খাবারটা এখান থেকে খেয়ে যাব, তুই কিন্তু বাড়িতে ঠিক করে থাকিস। আমি বললাম একদম, তোমায় চিন্তা করতে হবে না। ফোনে মা জানালো। আমি 11টার দিকে মাছটাকে গরম করলাম। সত্যি কথা বলতে দুটো ভাত বসিয়ে নিয়ে রাতের বেলা মাছ ভাত খাচ্ছি যখন, আর টিভি দেখছি বসে। খাওয়া হলো, এটো বাসনগুলো রান্নাঘরে রেখে দিয়ে এসে আমি সোফার মধ্যে, আমি আমার ঘরে শুতাম না, আমি সোফার মধ্যেই শুয়ে থাকতাম, তো আমি সোফার মধ্যে শুয়ে টিভি দেখছি, আর ঘরের সব লাইটগুলো বন্ধ, শুধু ওই যে টিভির আলোটা ওইটুকুনি। বিশ্বাস করবে না, রাত তখন 2-2:30 বাজে। টিভি দেখতে দেখতে জানি না কখন আমার চোখ লেগে যায়, ঘুমিয়ে পড়ি। রাত্রেবেলা 2-2:30 সময় কেউ আমার মাথায় হাত বুলাচ্ছে, আমার মাথায় হাত বুলাচ্ছে। আমার বেশ আরাম লাগছে, খুব ভালো লাগছে। ভাবলাম আমার মা কখনো কখনো মাথা যন্ত্রণা করলে অথবা তেল দিয়ে দিলে ঠিক মা যেরকম ভাবে মাথায় হাত বুলিয়ে দেয়, সেরকমই কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তো কিছুক্ষণ পর হঠাৎ চমকে উঠে বসি। আমি বললাম আরে মা তো নেই, তাহলে মাথায় কি হাত বুলাচ্ছিল? মাই তো আমাকে এরকম মাথা হাত বুলিয়ে দেয়। সাথে সাথে আমি ঘরের যতগুলো লাইট আছে সব অন করে দিই, কারণ আমার আগের দিনের সন্ধ্যের কথাটা মনে পড়ে। দিয়ে আমি বসে রয়েছি, আমি সোফায় বসে দেখছি একজন মহিলা, কি বলবো, কোমর পর্যন্ত তার চুলের বিনুনি করা, তার কালো আর নীল কি সবুজের মধ্যে একটা ছাপা শাড়ি পরে আছে, আর তার মুখ না আমি দেখতে পাচ্ছি না। সে দেখছি ওই রাত্রেবেলা তখন 2:30-3:45 বাজে ঘর ঝাড় দিচ্ছে। ভাবো আমি একা সোফায় বসে আমার ফ্ল্যাটে, আমি দেখছি রাত 3টের সময় একজন ঘর ঝাড় দিচ্ছে। আমি অসহায়ের মতো তাকিয়ে রয়েছি, কারণ ওই মুহূর্তটা আমি বলে বোঝাতে পারবো না। আমি শুধু দেখছি ওইটুকুনি যে আমি জীবিত আছি, আদার্স আমার শরীরে পুরো
নাটগুলো অকেজো হয়ে গেছে, কিছু কাজ করছে না। জানি না কতক্ষণ ধরে আমি ওরকম বসে দেখছিলাম, আর সেই মহিলা চিনি না জানি না কে, সে কাজ করছে কিন্তু আমি তার মুখ দেখতে পাচ্ছি না। আমি তাকিয়ে রয়েছি তার দিকে, কিন্তু তার মুখ আমি দেখতে পাচ্ছি না। সারা শরীর পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু মুখটা না একদম একটা অস্পষ্ট ছায়ার মতো। মুখটা আমি কোনো মতে দেখিনি। যা হোক, কখন জানি না আজান পড়লো, ভোর হয়ে গেছে, 4টে বাজে। আজানের শব্দ যখন কানে আসে, সত্যি কথা বলতে আমার সম্মিত আসলো, সম্মিত ফিরলো শরীরে। আর দেখো ঘটনাচক্রে দর্শক বন্ধু তোমরা, আমি বাড়িতে একা রয়েছি, ঘটনাটা শেয়ার করছি, এখনো কিন্তু সন্ধ্যার আজান পড়ছে, এখনো। খুব ভালো করে শোনো, বুঝতে পারবে। তো যাই হোক, যখন আজানটা পড়ে তখন দেখলাম ঘরে কিচ্ছু নেই। সত্যি কথা বলতে ঘরে পুরো পরিষ্কার। আমি যে রান্নাঘরে বাসন রেখে এসছি, বাসন নেই, ঘর ঝাড় দেওয়া। আমি অবাক হয়ে গেলাম, আমার মাথা না, ভাবলাম খারাপ হয়ে যাচ্ছে না তো। সাথে সাথে সকালবেলা 6:30টার সময় বাবাকে ফোন করি। বাবা ফোন ধরতে বাবাকে বললাম, মাকে কিছু জানাতে পারছি না। বাবা তো জানে। বাবাকে বলতে বাবা বলছে, কি বলছিস রে প্রদীপ? আমি বললাম, হ্যাঁ বাবা। কি ব্যাপার বলো তো? বাবা বললো, আমি চাই দাঁড়া। বাবা আসলো বাড়ি, ঠিক বেলা 12টা পরে আসতে বাবা আমাকে বললো, ছাদে চল তো প্রদীপ, তোর সাথে একটু কথা আছে। আমার মা হাঁ করে মুখের দিকে তাকিয়ে বললো, আবার ছাদে কেন? তো মাকে বললাম, এত কথা বলো কেন? চুপ করে শুয়ে থাকো না, খেয়ে দিয়ে এসেছো তো, শুয়ে থাকো, রেস্ট করো। বাবা, আমি ছাদে যেতে বাবা আমাকে বলল, তোর কি মনে হচ্ছে? খারাপ কিছু না, ভালো। আমি বললাম, না, আমি জানি না যে আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আমাদের মুড়ি পেঁয়াজি খাওয়া হয়নি, সে কোনো মতে ভালো হতে পারে না। তবে সে আমাকে মাথায় হাত বুলাচ্ছিল, হয়তো সকালে যে কাজগুলো আমি করতাম সে করে দেয়, তাহলে আমি তাকে কি বলবো, কি ব্যাপার? তখন আমার বাবা বলল যে তারা মালিককে ফোন করি, যার বাড়ি মানে যার ফ্ল্যাট, তাকে ফোন করলো বাবা। সে বলল যে কি ব্যাপার? বাবা সত্যিটা বলেনি। বাবা বললো, একটু আপনার সাথে দেখা করতে চাই, দাদা আসবেন, একটু কথা আছে। সে আসলো আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা। তাকে নিয়ে আমার বাবা বলল, ছাদে চলুন। সে বলল, চলুন। আমিও আসলাম। আমার মা বলছে, এই প্রদীপ, তোদের কি ব্যাপার বলতো? শুধু ছাদে যাচ্ছিস, একটা লোক এলো বাড়িতে, তাকে নিয়ে ছাদে যাচ্ছিস। মাকে বললাম, একটু দরকার আছে মা, তুমি চা করো। ছাদে গেলাম। ছাদে যখন সেই বাড়ির মানে সেই ফ্ল্যাটের মালিককে আমরা জিজ্ঞাসা করলাম, তখন প্রথমে সে অনেক গুনগান করে অনেক রকম কথা বোঝালো, অনেক জ্ঞান দিল, যে না না এরকম তো কোনো ব্যাপার না, আমি তো বাড়িতে 1 সপ্তাহ ছিলাম বা কিছু। তারপর অনেক চেপে ধরায়, পুলিশ, থানা, পার্টি, অনেক রকম ভয় দেখানোর পর আমার বাবা যেহেতু একটা ভালো গভর্নমেন্ট সার্ভিস জব করতেন, বাবার অনেক উপর মহল পর্যন্ত জানাশোনা আছে, সবকিছু ভয় দেখাতে তখন উনি সত্যিটা বললেন, আমি এই বাড়িতে আসার পর আমার বড় মেয়ে, ওর অনেকটা বয়স হয়েছিল, আমার ছোট মেয়ের প্রেম ভালোবাসা করে বিয়ে করে নিজে, ভালো ঘরেই। আমার বড় মেয়ে আমার ছোট মেয়েকে খুব হিংসে করত। আমার ছোট মেয়ে যখনই আমার এই ফ্ল্যাটে আসতো, তখনই আমার বড় মেয়ে ওর সাথে খুব হিংসা করতো, ঝগড়া করতো, এক দণ্ড ওকে বাড়িতে টিকতেই দিত না। তো একদিন আমার বড় মেয়েকে যা মুখে আসে তাই বলি, বয়স হয়ে গেছিল, নিজে থেকেই কোনো সময় বিয়ে করেনি, ছেলে দেখেছিলাম তাও রিজেক্ট করে দেয়, আর ওকে দেখতেও খুব একটা ভালো ছিল না। সেরকম ভাবে পরে যখন বিয়ে করবে বলেছিল, তখন কোনো ছেলের ওকে পছন্দ হতো না। ওর মাথার অর্ধেক চুল উঠে গেছিল, গায়ের রঙও ছিল প্রচন্ড কালো। তার জন্য আমার মেয়ে একদিন এই ফ্ল্যাটে নিজেকে মেরে ফেলে, সুসাইড করেও। সুসাইড করার পর আমরা এখানে থাকতে পারিনি। তারপর আমরা এখান থেকে চলে যাই, কারণ আমাদের মেয়ে আমাদেরকে খুব ক্ষতি করত, ধাক্কা মেরে ফেলে দেওয়া, রাতের বেলা বাসন ফেলে দিত, শুয়ে থাকলে পা ধরে খাট দিয়ে নিচে ফেলে দিত, এইগুলো আমার মেয়ে করত। তারপর আমি আর আমার ওয়াইফ আপনাদের বাড়িটা বিক্রি করে দিই। তখন আমি বললাম, আপনি মানুষ না জানোয়ার? আজকে
আপনার এই বড় মেয়ে আমাদের ক্ষতি করছে। হ্যাঁ, ওর ওই জন্য ছেলের প্রতি কি একটা প্রেম ভালোবাসার টান আমাকে মাথায় হাত বুলাচ্ছিল রাতের বেলা। তো উনি তো শুনে অবাক। তখন উনি সমানে কিছু করার নেই, হাত জোর করে তখন উনি বলল যে বাবা আমাকে ক্ষমা করে দে বাবা, তুই তো আমার বড় ছেলের মতো, আমার অনেক বড় ভুল হয়েছে, তোরা একটা কাজ কর, আমি তোদের সাথে আছি, তোরা যা করতে হয় টুকটাক পুজো সব কর, আমি তোদের টাকা দেবো। সেই ফ্ল্যাট আমরা আরো 2 মাসে যে কত বাড়িতে পুজো করেছি, অ্যাস্ট্রোলজারকে দেখাচ্ছি, সে বলছে এটা করতে হবে, কোনো জ্যোতিষীকে মানে তান্ত্রিককে দেখাচ্ছি, সে বলছে বাড়িতে এটা করতে হবে, এত টাকা লাগবে। ওই 2 মাসের মধ্যে 3.5 লাখ টাকা আমরা দুজনে, মানে বাড়ির যে মালিক ছিল আগে সে আর আমার বাবা দিয়ে, তাও ওই বাড়ি থেকে ওনার বড় মেয়েকে তাড়াতে পারিনি। তারপর আমরা ওই 2 BHK যে ফ্ল্যাটটা, সেই ফ্ল্যাটটা আমরা ছেড়ে লাস্টে একটা বাড়ি কিনি। এখন আমার বাবা নেই, বাবা আমাদের ছেড়ে চলে যান 2 বছর আগে। আর এই ঘটনাটা আজ থেকে 7 বছর আগের ঘটে যাওয়া। এখন মা আমি আছি, আমি বিয়ে করিনি, আর ফিউচারে বিয়ে করার কোনো ইচ্ছাও আমার নেই। এই ছিল আমার ঘটনা। তো প্রদীপ সরকার দাদাভাই বনহুগলি গভর্নমেন্ট কলোনি থেকে ঘটনাটা পাঠিয়েছিল, ওনাদের জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগলো বলো। আরো একটি ঘটনা আছে, এই ঘটনাটাও কিন্তু বেশ লোমহর্ষক। ঘটনাটা বলি, আমাদেরকে এই ঘটনাটা মাম্পি পাঠায়, মাম্পি কর্মকার। মাম্পি বলে দিদি ভাই আমার বিয়ে হয় 2022-এ, বিয়ে হয় জানুয়ারি মাসে। তো আমি বলি বিয়ে হওয়ার পর আমি আমার যে রানাঘাটে আমার দাদুর বাড়ি আমি কোনোদিন যাইনি। আমার দাদুর শরীর খারাপ থাকায় আমার দাদু অনেক দিন ধরে আমাকে দেখতে চাইছিল, কারণ আমার দাদু বলল বিয়ের পর মাম্পিকে দেখতে কেমন লাগছে, অনেকদিন তো দেখিনি, ও তো সেই বিয়ের আগে এসে নেমন্তন্ন করে গেছে। তো ওখান থেকে মামা মামি, আমার 3 মামা 3 মামি, মামার ছেলে মেয়ে সবাই আসে। আমার দাদু দিদা কিন্তু কেউ নেই, ঠিক আছে, এখন কেউ নেই। তো ওই সময় কিন্তু আমার দাদু ছিল। তো দাদু আসতে পারিনি, দাদুর শরীর খারাপের জন্য, দাদু বাড়িতেই ছিলেন। তো আমার দাদু ফোন করে করে বলতো যে একটুখানি আয় না মাম্পি, বিয়ের পরে তোকে দেখলাম না, চোখের দেখা দেখবো, কবে মরে যাব চলে যাব, একবার মেয়েটাকে দেখে যাবো, আয় না মা। তো দাদুর বাড়ি যাওয়ার জন্য সত্যি কথা বলতে আমি না টাইম করতে পারছিলাম না, কারণ আমি একটি স্কুলে পড়াই। তো স্কুলে পড়ালে একটা টিচার সেখানে, বুঝতেই পারছো, হট করে আমি কোনো জায়গায় যেতে পারি না। আর আমাদের যে মাম্পির কিন্তু হাজবেন্ডের বাড়ি হচ্ছে কাকিনাড়া। কাকিনাড়া থেকে রানাঘাট, বুঝতেই পারছো। তো যেতে পারছে না। এবার হট করে একদিন মাম্পি শুনতে পায় যে ওর দাদু এক্সপায়ার করে গেছে, মারা গেছে। তো দাদু যখন মারা যায় তখনও কিন্তু মাম্পি যেতে পারিনি, কারণ তখন মাম্পি হচ্ছে প্রেগনেন্ট, ঠিক আছে, তখনও গর্ভবতী। তো মাম্পি খুব কান্নাকাটি করে, ভেঙে পড়ে। মাম্পি বলে দিদি ভাই আমার খুব কষ্ট হয় যে আমার দাদু, দিদিমা তো আগেই মারা গেছে, দাদু বাচ্চা ছিল তখন আমাকে এত ফোন করতো, দাদু মানে ওই ভাঙা ভাঙা গলায় আমাকে বলতো মাম্পি আয় না মা, তোকে কতদিন দেখি না, বিয়ের পরে দেখবো না একবার, খুব দেখার ইচ্ছে ছিল। সেই কথাটা ভেবে আমি সেদিন দাদুর মৃত্যুর কথা শুনে খুব কাঁদি। তো শ্বশুর বাড়ির লোক আমাকে বলল যে মাম্পি কেঁদো না, হয়তো তোমার দাদুই তোমার গর্ভে আসবে, কেঁদো না মা, কারণ তোমার তো এখন পেটে একটা বাচ্চা আছে, কেঁদো না। সবাই আমাকে ভোলাচ্ছে, বোঝাচ্ছে, কিন্তু একটা কষ্ট। ওই দাদু আমার সাথে ফোনে কথা বলতো, আয় না মা, তোকে সিঁদুর পরে কেমন লাগে দেখবো, ছোটবেলায় কত খেলা করেছিস, আয় না মা। এই যে কথাগুলো আমি আজও দাদুর ভুলতে পারি না। যাই হোক, আমি মৃত্যুর সময় তো যেতে পারিনি, কারণ শ্বশুর বাড়ি থেকে আমাকে পারমিশন দিল না। তারপর দাদুর যখন শ্রাদ্ধ শান্তি হয় তখন আমি বাড়িতে সবাইকে বললাম, শ্বশুর বাড়িতে, যে দেখো আমি এবার যাবই, যাই হয়ে যাক। তো মাকে বাবাকে ফোন করে বলতে আমার মা বলল হ্যাঁ হ্যাঁ তোকে আমি নিয়ে আসবো, শ্বশুর বাড়ির লোকের কথা আমি শুনবো না, তোকে আমি আনবো। যাই হোক, আমাকে একটা প্রাইভেট কার করে আমাকে নিয়ে যায় শ্রাদ্ধ শান্তির সময়।
বললো তুই ওই বাড়িতে কিছু খাস না, এখন তো পোয়াতি অবস্থা, কিছু খাস না, তুই চল ঘন্টাখানিক থেকে তোকে আবার গাড়ি করে ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেবো, তুই চলে আসিস, শুধু দাদুর কাজে যাওয়া। তো গেলাম। বিশ্বাস করবে না, ওখানে যাওয়ার পর না সেদিনকে প্রচন্ড ওয়েদারটা খারাপ হয়ে গেল দাদুর বাড়ি যাওয়ার পর। তো সবাই বলছে যে এরকম দুর্যোগ আসছে, মানে তখন বৃষ্টি নামেনি, প্রচন্ড বজ্রঘাত হচ্ছে আর পুরো কালো হয়ে রয়েছে, খুব হাওয়া দিচ্ছে, পুরো আকাশ অন্ধকার দুপুর টাইমটা। আমরা তো সকাল সকাল যাই ফিরে আসার সময়। তো সবাই বলল দেখ একটা কাজ কর, তুই বাবা থাক, কিছুক্ষণ থাক, নালে পারে রাতের বেলা একবারই মা বাবার সাথে যাস, এই ঝড় বৃষ্টিতে যাস না রে, ভয় লাগছে। আর আমার হাজবেন্ড যায়নি, কারণ আমার হাজবেন্ডের জবটাই ওরকম, উনি কোনো জায়গায় ইচ্ছা করলেও যেতে পারে না। যাই হোক, আমি আমার মা বাবার সাথেই যাই। তো বাবা বলল যে মাম্পি আমাদের সাথেই বাড়িটা যাস, তুই থাক মা। তো সত্যি কথা বলতে আমাদের পাশে ওখানে দাদুর বাড়ির ওখানে অনেকের পাড়াপড়শি চেনা জানা আছে, তো তো অনেকটা সময় ছিলাম বলে শ্বশুর বাড়িতে আমি কিছু ড্রাই ফ্রুটস, কিছু ফল, কিছু শুকনো খাবার নিয়ে যাই, সেগুলো খাই। কিন্তু ওই যে আমার দাদুর বাড়ির ওখানে এক কাকিমা আমাকে উনি খাবার করে এনে দেয়, কি খিচুড়ি, বেগুনি, বেগুন ভাজা, একটু টমাটারের চাটনি নিয়ে এসে বলল যে বাড়িতে তো কাজ, তুই তো খাবি না, এগুলো খা, নিরামিষ রান্না করে দিয়েছি, আজকাল আমিষ খাস না, আর পোয়াতি অবস্থা তো মাছ মাংসটা না খাওয়াই ভালো, বাড়ি থেকে খাস বাবু, তোর জন্য আমি এইটা গরম গরম করে দিয়েছি। বেশ খিদেও পেয়েছিল আর দারুণ একটা খিচুড়ির সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি ওই প্যান্ডেলের একটা কোণে বসে খাচ্ছি দুপুরবেলা, তখন সবাই যার যার মতো খেতে বসেছে, আমিও দুপুরবেলা খাচ্ছি একটা একদম কোণে। ওইদিকে না মানে কোনো বাড়ির লোকজন নেই, আমি একটা কোণে নির্ঝুম জায়গায় বসে খাচ্ছি। আর ওখান থেকে দাদুর ফটোটা আমি দেখতে পাচ্ছি, অনেক মালা সবাই পরিয়েছে, দাদুর মুখটা দেখছি, দাদু হাসছে, জীবিত অবস্থায় একটা ফটো দেওয়া। তো শ্রাদ্ধ বাড়িতে যেটা দেয়, হঠাৎ করে আমি কি বলবো, আমি তো খাচ্ছি, আমার পেছন দিক থেকে না কেউ একজন আমার পাশে এসে দাঁড়ালো, আমি তো চেয়ারে বসে একটা কোণে খাচ্ছি, পেছনে দাঁড়ায়। তো আমি ভাবলাম হয়তো মা বাবা না হলে পাড়ার কেউ এসছে দাদুর বাড়ির, আমি না অতটা লক্ষ্য করিনি। তো আমি খাচ্ছি, আমাকে ভাঙা ভাঙা গলায় বলছে মাম্পি জীবিত থাকতে তুই এলি না, আমি মরে গেলাম আসলি বাবা, তুই ভালো করে থাকিস মা, আমি তোর পেটে আসবো, তুই চিন্তা করিস না, তোর গর্বে আমি আসবো। আমি না, আমি দর্শক বন্ধু তোমাদের কথা বলছি, আমার গা পুরো দেখছো, বাড়িতে কেউ নেই, পুরো লোম ফোম পুরো খাড়া হয়ে গেছে, আমার নিচে কত এফেক্ট হয় এইসব ঘটনা বলি, তোমরা জানো না। আমাদের মাম্পি বলছে সোনা দিদি ভাই, আমি গলাটা শোনা মাত্র আমি না মানে কি বলবো, পুরো ওখানে মানে পুরো একদম জড় পদার্থ হয়ে গেছি, কারণ আমি গলাটা ভালো করে বুঝতে পারছি আমার দাদুর গলা, আমার দাদু আমাকে এসে কথা বলছে। বিশ্বাস করবে না হয়তো অনেকেই, এটা বাস্তবে আমার সাথে ঘটেছে। আমি অনেকক্ষণ ওরকম ভাবে না মানে নড়তে চড়তে পারছি না, তখন যদি আমাকে সাপেও এসে পায়ে কামড়ায়, আমার মনে হয় কাউকে চিৎকার করে বলার মতো সেই জোরটা আমার নেই। আমি চুপচাপ ওরকম ভাবে বসে আছি। তারপর অনেকক্ষণ পর না আমি পেছনে যখন ঘুরলাম, তখন দেখলাম আমার দাদু যে ধুতি আর পায়জামা পরতেন, সেই ধুতি আর পায়জামা পরা অবস্থায় দাদু দেখলাম ওই যে প্যান্ডেল যেখানে বসে আমি খাচ্ছিলাম, ওই প্যান্ডেলের চেয়ারের পাশ দিয়ে যে জায়গাটা করা থাকে, প্যান্ডেলের পাশে একটা রাস্তা মতো করা থাকে, তো চেয়ারগুলো পাতা থাকে একদম কোণ দিয়ে, ওখান থেকে দেখলাম আমার দাদু নিজের মতো নিজে আস্তে আস্তে হেঁটে একটা না মানে কি বলবো, পরিষ্কার মানুষ যেরকম যায় ওই রকম না, কিন্তু আমি বুঝতে পারছি এটা আমার দাদু, পুরো একটা ধোয়া ধোয়া টাইপের। কি বলবো, আমার দাদু আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে চলে গেল। তখন আমি খুব জোরে চিৎকার করে উঠি, কারণ আমি একটা ভয় যে আমার দাদুর কাজে এসেছি, শ্রাদ্ধর কাজে, আর দাদু আমাকে এসে কথাগুলো বলে চলে গেল। আমি চিৎকার পেরে এসে যে কি কান্না কাঁদি, সেদিনকে যত লোক শ্রাদ্ধ বাড়িতে খাচ্ছিল আশেপাশে গ্রামের সবাই তখন আমার কাছে হাজির, আর ওই সময় আমার কিন্তু
4.5 মাসের গর্ভবতী আমি। সবাই তখন আমাকে এসে বলছে যে মাম্পি কি হয়েছে। আমি সবাইকে যখন বলি তখন সবাই কথাটা বিশ্বাস করে। সবাই তখন বলে যে হ্যাঁ হতে পারে, কারণ আমার যে দাদু বিয়ের সময় তো আসতে পারিনি, তারপর থেকে দাদু আমাকে শুধু বলতো মাম্পি আয়, মাম্পি আয়, মাম্পি আয়। আমি তো যেতে পারিনি। দাদুর গলা আমি চিনবো না, এ তো হতে পারে না। দাদু যে চলে গেছে সেটাও মাম্পি দেখেছে। দর্শক বন্ধু, দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টসে জানিও। আজকে যেতে যেতে বলবো, এই যে নিচে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে ওই নাম্বারে তোমরা আমাকে ঘটনা শেয়ার করো। প্রত্যেক দিন নাম্বারটা দেওয়ার পরেও অনেকে আমাকে বলো দিদি ভাই ঘটনা পাঠাবো কোথায়। আমি নাম্বারটা কিসের জন্য দিই? নাম্বারটা দিই তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সাথে কথা বলতে পারো, তার জন্য। ঠিক আছে, বোঝাতে পারলাম? সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আজকের মতো টাটা, গুড নাইট। চলো।